আজকে আমরা যে কনস্টিটিউশনাল কনসেপ্ট বা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটি। এটার বাংলা আপনারা কি করবেন আপনাদের নিজেদের উপরে ছেড়ে দিলাম। প্রয়োজনীয়তা মতবাদ বা এরকম কিছু, বাট উদ্ভট হয় সবগুলোই, আসলে এরকম সুন্দর কোনো বাংলা নাই। ডক্ট্রিন অফ নেসেসিটি নামেই এটা সর্বাধিক পরিচিত। তো এই কনসেপ্ট আলোচনা আমরা বিভিন্ন ডাইমেনশন থেকে করব। এটার ক্রিটিসিজম এবং এটার জাস্টিফিকেশন, এটার অ্যাপ্লিকেশনের এক্সাম্পলগুলো কোথায় কোথায় পৃথিবীর কোন কোন রাষ্ট্রে এটা ব্যবহৃত হয়েছে, বাংলাদেশের কনস্টিটিউশনাল কনটেক্সটে এটার কোনো রিসেন্ট পাস্ট ইনসিডেন্টস আছে কিনা এই ডক্ট্রিনটা অ্যাপ্লাই করার, এবং আপনাদের পরীক্ষায় সম্ভাব্য প্রশ্ন কি আসতে পারে এবং সেটার আলোকে আপনারা নিজেরা কিভাবে প্রস্তুত হবেন, এই সবগুলো বিষয় আজকের আলোচনায় থাকবে। তো আমরা একটু মূল আলোচনায় প্রবেশ করার আগে স্ক্রিনটা শেয়ার করে নেই। আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি, দেখা যাচ্ছে। জি স্যার। সো ডক্ট্রিন অফ নেসেসিটি, আমরা ডক্ট্রিনটাতে পড়ে যাই তার আগে আমরা আপনাদেরকে একটু দেখি। তো আপনারা যারা এইবার বিজিএস রিটেন পরীক্ষা দিচ্ছেন, আপনারা বিশেষত জানার কথা, আপনাদের দয়া করে সবার প্যানাল কোড যেহেতু আপনারা পড়েছেন, যারা এবার বিজিএস দিয়েছেন তারা তো অবশ্যই খুব ভালো করে পড়েছেন, আর যারা হচ্ছে নেক্সট বিজিএস দিবেন তারাও মোটামুটি এটার সাথে পরিচিত, অ্যাটলিস্ট একাডেমিক ডিসকাশনে কিছুটা শুনেছেন যে এক্সেপশনের একটা চ্যাপ্টার আছে পেনাল কোডে, তাই না? কত নাম্বার চ্যাপ্টার? চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4-এ এরকম কি কোনো ধারা আপনারা স্মরণ করতে পারেন যেখানে বলা ছিল যে ক্ষতিকর কোনো কাজ করা হলেও সেটা অপরাধ হবে না? এরকম কোনো কিছু কি আপনারা স্মরণ করতে পারেন? জি তো স্যার। সেকশন 81। 81। কি বলা আছে ওই সেকশনে? ডক্টরিন অফ অল্টারনেটিভে বলা আছে কি বড় ধরনের ক্ষতিকে প্রিভেন্ট করার জন্য ছোট হুম, ধরনের ক্ষতিতে করা জাস্টিফাইড ইন কেস যদি বেশি হার্মটাকে গুড, কম চাই। গ্রেট। কে বলেছেন? স্যার ফারিয়া তাসনম। আরিয়া দাসন, ঠিক আছে। দেখেন আমরা সেকশনটা দেখি, সেকশন 81 জেনারেল এক্সেপশন চ্যাপ্টার 4-এ একটা হেডিং দেওয়া আছে যে অ্যাক্ট লাইকলি টু কজ হার্ম বাট ডান উইদাউট ক্রিমিনাল ইন্টেন্ট অ্যান্ড টু প্রিভেন্ট আদার হার্ম। যে একটা কাজ, অ্যাক্ট বলতে এখানে বোঝাচ্ছে অ্যাকশন, নট স্ট্যাটিউট বা আপনার ল। যে অ্যাক্ট লাইকলি টু কজ হার্ম, যে একটা কাজ যেটা সম্ভাব্য ক্ষতিকর, বাট ডান উইদাউট ক্রিমিনাল ইন্টেন্ট, বাট যেটা সংগঠিত করা হয় বা সম্পাদিত হয় কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছাড়াই, অ্যান্ড টু প্রিভেন্ট আদার হার্ম, এবং অন্য ক্ষতি প্রতিরোধ করার উদ্দেশ্যে। সেকশনটাতে বলছে যে নাথিং ইজ এন অফেন্স মেয়ারলি বাই রিজন অফ ইটস বিং ডান উইথ দ্য নলেজ দ্যাট ইট ইজ লাইকলি টু কজ হার্ম। যেমন কোনো কাজই অপরাধ হবে না শুধুমাত্র এই কারণে যেটা করা হয়েছে এই জ্ঞান সহকারে যেটার দ্বারা ক্ষতি সংগঠিত হতে পারে। ইফ ইট বি ডান, যদি এটা হয়ে থাকে উইদাউট এনি ক্রিমিনাল ইন্টেনশন টু কজ হার্ম, কোনো একটা ক্ষতি সংগঠনের অপরাধমূলক অভিপ্রায় ছাড়াই যদি সেটা সম্পাদিত হয়ে থাকে, অ্যান্ড ইন গুড ফেথ, এবং সৎ বিশ্বাসে, ফর দ্য পারপাস অফ প্রিভেন্টিং অর অ্যাভয়েডিং আদার হার্ম টু পার্সন অর প্রপার্টি, কোনো সম্পত্তি বা ব্যক্তির প্রতি অন্য সম্ভাব্য ক্ষতি প্রতিরোধ করার উদ্দেশ্যে যদি সেটা করা হয়ে থাকে। এবং সেখানে একটা উদাহরণ দেওয়া আছে যে একটা আহ, জাহাজের ক্যাপ্টেন যখন দেখা গেল যে একটা নৌকার উপর দিয়ে জাহাজটা চালনা করে দিচ্ছে, সবাই ডুবে যাবে, সেটাকে প্রতিরোধ করার জন্য সে অন্য একটা জাহাজে ধাক্কা লাগিয়ে দিয়েছে, সেখানে হয়তো দুই একজনের হতাহত হয়েছে। বাট যেহেতু সে একটা বড় রকমের দুর্ঘটনা প্রতিরোধ করার উদ্দেশ্যে নৌকাটাকে ভিন্ন পথে পরিচালিত করেছে, এই কারণে কোনো ক্ষয়ক্ষতি যদি সংঘটিত হয় সেটার জন্য তাকে লায়াবল করা যাবে না, ক্রিমিনাল হবে না। তার মানে অলরেডি আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে এটা একটা এস্টাবলিশড লিগ্যাল আপনার প্রিন্সিপাল না, বরং একটা স্ট্যাটিউটরি ল, যে কেউ যদি কোনো ক্ষতি প্রতিরোধ করার উদ্দেশ্যে অন্য একটা ক্ষতিকর কাজ করে, এই জ্ঞান সহকারে যে তার দ্বিতীয় ক্ষতিকর কাজের দ্বারাও একটা অন্যের কোনো একটা লস হতে পারে, স্টিল এটা অপরাধ হবে না যদি আলটিমেট ইন্টেনশনটা থাকে যে অপর ক্ষতিটা প্রতিরোধ করা। যদিও এটার কিছু ইলাস্ট্রেশন আছে, এক্সপ্লেনেশন আছে যে কি কি করা যাবে না করা যাবে। সো এই যে জিনিসটা যে টু প্রিভেন্ট আদার হার্ম, ইফ ইউ ডু সামথিং হার্মফুল দেন ইট ইজ নট ক্রিমিনাল, দেন ইট ইজ নট আপনার আপনার ইউ আর নট লায়াবল টু কম্পেনসেট ফর দিস অ্যাক্ট। তার মানে কি আমরা বুঝতে পারছি যে এটাই আসলে ওই একটা নেসেসিটি মেক্স ইউ বাউন্ড টু ডু সামথিং হুইচ ইজ হার্মফুল, তাই না?
সো এইটা আমাদের 1860 সালের পেনাল কোডে সেকশন 81-এ এসেছে, বাট এইটার অরিজিনটা অনেক পূর্বের, এবং এটার ব্যবহারটা শুধুমাত্র প্রাসঙ্গিকতাটা শুধুমাত্র ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের মধ্যেই থাকে নাই। এটা কনস্টিটিউশনাল ম্যাটার্সে এবং অন্য আরেক কন্ট্রাক্ট, টর্টিয়াস লায়াবিলিটির ক্ষেত্রে এই প্রিন্সিপালটা অনেক সময় অনেকেই অ্যাপ্লাই করেন, কোর্টে আর্গিউ করেন এটার ভিত্তিতে নিজেদের লায়াবিলিটিটাকে ডিনাই করার জন্য, অথবা কম্পেনসেশন যদি পে করতে হয় সেটার জন্য আপনার একটা মিটিগেটিং ফ্যাক্টর হিসেবে যে এত টাকা আমি ক্ষতিপূরণ দিব না বিকজ এই কাজের পেছনে আমার ক্রিমিনাল ইন্টেনশন ছিল না। সো তার মানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পেনাল কোডে সেকশন 81-এ অলরেডি ডক্ট্রিন অফ নেসেসিটিটা ইনগ্রেইনড আছে, বাট এটার ডিটেলসটা আমরা জানি না। আমরা এখানে জাস্ট একটা নর্মাল বিধান হিসেবে পড়েছি যে একটা ক্ষতি প্রতিরোধের উদ্দেশ্যে অপর কোনো ক্ষতিকর কাজ করলে সেটা অপরাধ হবে না, বাট এটা আসলে এত সহজ সিম্পল প্রিন্সিপাল না। এটা একটা বিশাল ইতিহাস আছে, এবং এটা আমাদের সাংবিধানিক আদালতের ক্ষেত্রে এটার ব্যাপক আপনার বিতর্কিত ভূমিকা আছে। সো এই কারণেই এটা আজকে আমরা ডিটেলস আলোচনা করব পুরো ক্লাসের মাধ্যমে। দেখেন, ডক্ট্রিন অফ নেসেসিটিটা ইন সিম্পল ডিসকাশন আমরা প্রথমে সংজ্ঞাটা বোঝার চেষ্টা করি, তারপরে ডিটেলসে যাব। যে এটা এমন একটা প্রিন্সিপাল যেটা হচ্ছে একটা লিগ্যাল অ্যান্ড এথিক্যাল প্রিন্সিপাল, যেটা আইনগত এবং ন্যায়সঙ্গত একটা নীতি দ্যাট পারমিটস অর জাস্টিফাইজ অ্যাকশনস আদারওয়াইজ প্রহিবিটেড বাই ল। যে যখন একটা কাজ সাধারণত বা অন্যভাবে নিষিদ্ধ, প্রহিবিটেড, বেআইনি, সেই কাজটাকেও যখন সমর্থন দেয় এমন একটা নীতি, যে একটা কাজ সাধারণত বেআইনি, অন্যথায় বেআইনি, কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে এই কাজটাকে সমর্থন দেয়, এই কাজটাকে বৈধতা দেয়, এই কাজ সম্পাদনের জন্য একজনকে অনুমতি দিতে পারে, এরকম একটা নীতি বা প্রিন্সিপালস কখন বলছে, হোয়েন দে আর এসেনশিয়াল, যখন এটা প্রয়োজন হয় টু প্রিভেন্ট এ মোর সিভিয়ার হার্ম, যে আরো অধিক ক্ষতিকর, আরো গুরুতর কোনো একটা ক্ষতি প্রতিরোধ করার উদ্দেশ্যে যখন আপনি অন্যায় কাজটা করছেন বা নিষিদ্ধ কাজটা করছেন বা বেআইনি কাজটা করছেন। অর টু অ্যাভার্ট অ্যান এমিনেন্ট ডেঞ্জার, যে তাৎক্ষণিক কোনো একটা আপনার বিপজ্জনক কোনো কিছুকে প্রতিরোধ করার উদ্দেশ্যে যদি আপনি কোনো বেআইনি কাজও করেন, তখনও সেটাকে আপনার ডক্ট্রিন অফ নেসেসিটি দ্বারা আমরা বৈধতা দিতে পারি। আর লাস্ট বলছে, অর টু এনশিওর দ্য পারফরমেন্স অফ ইনডিসপেন্সিবল ডিউটিজ ইন দ্য অ্যাবসেন্স অফ ফিজিবল অল্টারনেটিভস, যে আপনার জন্য অপরিহার্য একটা দায়িত্ব পালন করার বিকল্প কোনো সুযোগ না থাকা অবস্থায় আপনি একটা বেআইনি কাজের মাধ্যমে আসলে দায়িত্বটা যখন পালন করতে হয়, তখন এই আপনার দায়িত্ব পালনের পদ্ধতিগত অবৈধতাটাকে আপনার সিদ্ধ করার, স্বীকৃতি দেওয়ার বা নিয়ম মাফিক হিসেবে গণ্য করার জন্য একটা বিধান বা প্রিন্সিপাল। তার মানে যে কাজটা সাধারণত বেআইনি, সাধারণত নিষিদ্ধ, অন্যথায় অন্যভাবে চিন্তা করলে এটা বেআইনি, সেই কাজটাকে যে নীতি দ্বারা আপনার আইনসম্মত বা আইন সমর্থিত বলে গণ্য করা হয়, বিশেষত যখন ওই কাজটা করা হয় গুরুতর কোনো ক্ষতি প্রতিরোধ করার উদ্দেশ্যে, তাৎক্ষণিক কোনো বিপজ্জনক কোনো বিষয় প্রতিরোধ করার জন্য, অথবা এমন একটা দায়িত্ব পালন করার জন্য যে দায়িত্ব পালনের অন্য কোনো বিকল্প পদ্ধতি আসলে ওই সময় উপস্থিত থাকে না বা আমাদের অপশনে থাকে না, নির্বাচন করার সুযোগ থাকে না। এইটাই হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটি বা প্রিন্সিপাল, এথিক্যাল প্রিন্সিপাল অফ ডক্ট্রিন অফ নেসেসিটি। তাহলে দেখেন, ডক্ট্রিন অফ নেসেসিটির অ্যাপ্লিকেবিলিটিটা রেলিভেন্ট হয় কখন, যখন এটা ফার্স্ট টু প্রিভেন্ট আ মোর সিভিয়ার হার্ম, এটা বড় ক্ষতি প্রতিরোধ করার উদ্দেশ্যে আপনি ছোট ক্ষতিকর একটা কাজ করছেন, যে ক্ষতিকর কাজটা বেআইনি, নিষিদ্ধ। টু অ্যাভার্ট অ্যান এমিনেন্ট ডেঞ্জার, যে কোনো একটা তাৎক্ষণিক বিপজ্জনক কোনো কিছু প্রতিহত করার উদ্দেশ্যে। or to ensure the performance of an indispensable duties which cannot be carried forward or carried out in any feasible alternative way, যেমন একটা কাজ করতে হবে, আবশ্যকীয় কাজ, অত্যাবশ্যকীয় কাজ, অপরিহার্য কাজ, যেটা অন্য কোনো পদ্ধতিতে বা বিকল্প কোনোভাবে করার আসলে সুযোগ নেই। এই তিনটে উদ্দেশ্য আমি চিত্র দিয়ে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য লিখেছি, যে অ্যাটলিস্ট পরীক্ষায় এই তিনটা ক্রাইটেরিয়া যদি আপনারা যেহেতু সেট করতে পারেন, আমরা অনেক ডিটেলস পড়বো, বাট এই চিত্রগুলো আসলে সবসময় আমাদের স্মৃতিশক্তিতে স্থায়ীভাবে থাকে। যে ব্লেড, হার্ন, ডেঞ্জার সাইন, আর হচ্ছে পারফরমেন্স হিসেবে এখানে আমরা একটা গাড়ির মিটার চিহ্ন নিয়ে এসেছি। সো দেখেন, এই প্রিন্সিপালটার আসলে উৎপত্তি হলো থেকে, ঠিক আছে, যে এটার অরিজিনস বা কনসেপচুয়াল ফাউন্ডেশনসটা আমরা কোথায় পেয়েছি, এটার ধারণাগত ভিত্তিটা নির্মিত হয়েছে কোথায়, আমরা এলা পেলাম কোথা থেকে। এই হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্টটা যদি আমরা জানি, তখন এটাকে আরো আরো বিস্তৃত পরিসরে আমরা পরীক্ষার খাতায় লিখতে পারবো, বা যে কোনো অ্যানালিসিস যদি কখনো আমাদেরকে চাওয়া হয়, আমরা তখন সেই জিনিসগুলো রেফার করতে পারবো। তো মূলত এইটা একটা বিখ্যাত রিসেন্ট টাইমে, এটা ধরেন আপনার 300-400 বছরের আগে
হেনরি ডি ব্র্যাকটন নামক একজন জুরিস্ট জাজ, তিনি আসলে এই মতবাদটা দিয়েছেন। অন দ্য লজ অ্যান্ড কাস্টমস অফ ইংল্যান্ড নামে একটা বই লিখেছিলেন তিনি, ডি লেজিভাস অ্যাট কনস্টিটিউডিনিবাস এঙ্গেলিয়া। এই বইটাতে তিনি আসলে রোমান লয়ের ম্যাক্সিমগুলো টেনে তিনি বলার চেষ্টা করেছেন যে ডক্ট্রিন অফ নেসেসিটি, একটা কাজ ইললিগাল হলেও আউট অফ ডক্ট্রিন অফ নেসেসিটি এটা লিগাল হতে পারে। তিনি রোমান একটা ম্যাক্সিম টেনেছেন, সেটা কি, এই যে খুয়াড এলিয়াস নন লিসিটাম এস্ট নেসেসিটাস ফ্যাসিট লিসিটাম, যে খুয়াড এলিয়াস নন লিসিটাম এস্ট, যে দ্য থিং হুইচ ইজ আদারওয়াইজ ইলিগাল নেসেসিটাস ফ্যাসিট লেসিটাম, নেসেসিটি মেক্স ইট ভ্যালিড, যে হুইচ ইজ আদারওয়াইজ আনলফুল নেসেসিটি মেক্স লফুল। আপনারা ভাবতে পারেন আমি কি ল্যাটিন জানি? নো, আমি ল্যাটিন জানি না, বাট অনেক শব্দ আসলে বুঝি, বিকজ ওই যে জুডিশিয়ারি প্রিপারেশনের সময় সবাই ম্যাক্সিম মুখস্থ করে, আমি হচ্ছে ম্যাক্সিমের অর্থগুলো অনলাইনে খুঁজে খুঁজে বোঝার চেষ্টা করতাম যে এই শব্দগুলোর আসলে অর্থ কি। কাছাকাছি ল্যাটিন, ল্যাটিন ভাষাটা তো প্রায় মৃত, সো এই কারণে আপনার মডার্ন ইউসেজ আসলে পাওয়া যায় না, বাট স্টিল এটা ইংরেজি শব্দের আপনার এটিমোলজিক্যাল নলেজ যাদের আছে, যে একটা ইংরেজি শব্দের উৎপত্তি কোথা থেকে হলো, বিবর্তন কিভাবে হলো, তারা আসলে ল্যাটিনটা খুব সহজে বুঝতে পারে। সো আমার আসলে ল্যাটিন ম্যাক্সিম দেখলে আমি অনেক সময় অনুমান করতে পারি যেটা দ্বারা কি বোঝাচ্ছে। অ্যাস্ট মানে ইজ, এলিয়াস এই শব্দটা আপনার এভিডেন্সে পড়েছেন, ঠিক আছে, যে ধরনের ফেসিট যেটা হচ্ছে ফ্যাক্ট। সো যে কোনো জিনিস যদি আপনি মূলে প্রবেশ করে বোঝার চেষ্টা করেন তখন আর আপনাকে মুখস্থ করতে হয় না, আপনি এটা মাথায় থাকে, এটা বোঝানোর জন্য এই জিনিসটা বললাম আর কি, যে হুইচ ইজ আদারওয়াইজ আনলফুল নেসেসিটি মেক্স লফুল। এইটা তিনি ডি ব্র্যাকটন এই প্রিন্সিপালটা নিয়ে তার এই বইতে বিস্তৃত আলাপ আলোচনা করেছেন, পরে দেখিয়েছেন যে এটা পৃথিবীর ঐতিহাসিকভাবে এটা একটা স্বতঃসিদ্ধ সর্বজন গৃহীত নীতি, যে বিশেষ পরিস্থিতিতে অবৈধ কাজও আসলে অনেক সময় স্বীকৃত বা বৈধ হিসেবে গণ্য হতে পারে। আপনারা অনেকে ভাবতে পারেন যে আমরা আসলে গত কয়েকটা ক্লাসই করছি এরকম ডক্ট্রিন অফ নেসেসিটি, তারপর সিভিল ডিসঅবিডিয়েন্স, তারপর হচ্ছে আপনার আহ, যে জুলাই রেভলিউশন, সবগুলোতেই আসলে আমরা লিগ্যাল একটা যে স্টাবলিশড আন্ডারস্ট্যান্ডিং আছে সেটার বাইরে গিয়ে কিছু জিনিস ডিসকাস করছি। মনে হতে পারে যে আই এম অ্যান আনরুলি সিটিজেন, যে যে হচ্ছে আইন দ্বারা বাধ্য নয়, এটা না, এটা একাডেমিক ডিসকাশনের জন্য মূলত এটা করা। তো ওইটা তিনি তো তার বইয়ে বলেছেন, বাট একটা কমেন্টেটর, কোন একজন তাত্ত্বিক বা জুরিস্ট কোন একটা কিছু বইয়ে বললেও সেটা আমাদের জন্য জুডিশিয়ালি অ্যাপ্লিকেবল বা আপনার কোর্টের ক্ষেত্রে এটা বাইন্ডিং হয় না যতক্ষণ না ইট ইজ জুডিশিয়ালি ডিসাইডেড অর প্রোনাউন্সড বাই ইন এ নোটেবল কেস বা আপনার প্রমিনেন্ট কেস, তাই না? যে একটা থিওরি অনেকেই দেয়, রাজনৈতিক ব্যক্তিরা দিয়ে থাকে, তাত্ত্বিকরা দেয়, একাডেমিশিয়ানরা দেয়, বাট এটা আদালতে জন্য বাইন্ডিং হয় তখনই যখন উচ্চ আদালত, যার আসলে ল ডিক্লেয়ার করার ক্ষমতা আছে, মেনত সাধারণত কনস্টিটিউশনাল বেঞ্চগুলো, তারা যখন এটাকে স্বীকার করে রিকগনাইজ করে অথবা এটা ঘোষণা দেয়। সো এই 1608 সালে দেখেন আপনার একটা বিখ্যাত মামলা ছিল মাউসেস কেস। এই মামলাতে আপনার কোর্ট বলল যে নেসেসিটি কুড প্রিভিলেজ প্রাইভেট অ্যাকশনস টু প্রিজার্ভ লাইফ ফর ভেসেল উইদাউট রিকোয়ারিং কম্পেনসেশন। আমি আগে কেসটার ফ্যাক্টটা বলি, তাহলে আপনারা আরো ভালো করে মনে রাখতে পারবেন। যে ধরেন ফেরির মতো একটা জাহাজ আসলে, যেগুলো ওই সময় চলতো আজকে থেকে 500 বছর আগে, ওইরকম একটা জাহাজ দুর্ঘটনায় পতিত হচ্ছিল এবং ডুবে যাচ্ছিল। ধরেন ডুবে যাওয়াটাকে আটকানোর জন্য ওই জাহাজ থেকে মালামালগুলোকে আরেকজন ইচ্ছে করে কোন একজন সেলর বা নাবিক আরেকটা জাহাজে ফেলে দিয়েছিল। তো সেই জাহাজের ক্ষতি হয়ে গেছে, যে ক্ষতি হওয়ার কারণে ধরেন এটা আপনার একটা অপরাধমূলক কাজ হিসেবে অভিহিত করে তার বিরুদ্ধে আসলে কম্পেনসেশনের মামলা করা হয়েছে। তখন সে বলল যে আমি তো ইচ্ছে করে ওই জাহাজের ক্ষতি করার জন্য এই কাজটা করি নাই, আমার জাহাজ যেহেতু ডুবে যাচ্ছিল এবং এটা ডুবে গেলে আমরা নাবিকরা একটা বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে পারতাম, সেটা প্রতিরোধ করার উদ্দেশ্যে আমরা জেনে বুঝেই কাজটা করেছি, বাট দেয়ার ওয়াজ নো ক্রিমিনাল ইন্টেনশন আর মেলাফাইড মোটিভ। সো তখন আদালত এটাকে অ্যাকসেপ্ট করেছে, বলছে যে ইয়েস, নেসেসিটি কুড প্রিভিলেজ প্রাইভেট অ্যাকশনস, যে সাধারণত প্রয়োজনীয়তা কিছু কিছু ব্যক্তির কাজকে সুবিধা বা বিশেষাধিকার দিতে পারে টু প্রিজার্ভ লাইফ ফর ভেসেল উইদাউট রিকোয়ারিং কম্পেনসেশন, যে তার নিজের জীবন অথবা নিজের কোনো ভেসেল অর্থাৎ নৌযান এগুলোকে আপনার প্রিজার্ভ করার জন্য, মানে এগুলোকে কোনো দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। এবং এই সমস্ত ক্ষেত্রে যদি কোনো প্রাইভেট অ্যাকশন করা হয়, মানে প্রাইভেট ক্রিমিনাল অ্যাকশন, তাহলে সেটার জন্য ক্ষতিপূরণ রিকোয়ার্ড না। এটার এক্সপ্লেনেশন দিয়ে ওই মামলাতে বলা হচ্ছে যে বিকজ ইট ইজ রিকোয়ার্ড টু ব্যালেন্স বিটুইন হার্মস হোয়ার দ্য অ্যাক্টরস চয়েস কুড অ্যাভার্ট টোটাল লস,
যে আমাদেরকে আসলে একটা জায়গায় ব্যালেন্স করতে হবে যে সম্ভাব্য ক্ষতিকর দিকগুলোর মধ্যে কোনটাতে টোটাল লস হয়ে যাবে এবং কোনটা আমি কম ক্ষতিকর কাজের মাধ্যমে একটা বড় ধরনের ক্ষতি প্রতিরোধ করতে পারি। সো যেহেতু জাহাজ পুরোটাই ডুবে যাবে, নাবিকরা সবাই মারা যাবে, সো এটা একটা টোটাল লস। এটা প্রতিরোধ করার জন্য অন্য একটা জাহাজের সামান্য যদি ক্ষতি করেও থাকে, কোনো ড্যামেজেস হয়েও থাকে, তাহলে সেটা আসলে ক্রিমিনালি লায়াবল না কম্পেনসেট করার জন্য। এই মামলাতে প্রথমবারের মতো ইংল্যান্ডের ইতিহাসে এই এই স্বীকৃতিটা এসেছে। তার মানে তখন পর্যন্ত এটা শুধুমাত্র ক্রিমিনাল প্রাইভেট অ্যাকশনের জন্য, অর্থাৎ অফেন্সেস এগেনস্ট প্রপার্টি, অফেন্সেস এগেনস্ট এনি ভেসেল, ট্রেসপাস, ক্রিমিনাল ট্রেসপাস, এরকম সাধারণ সম্পত্তির এগেনস্টে যখন কোনো একটা ক্ষতিকর কাজ হতো, অনিষ্ট সাধন যেটাকে আমরা বলি আমাদের পেনাল করে। অনিষ্ট সাধন ইংরেজিটা কি? স্যার মিথিক হ্যাঁ, মিসচিফ মিসচিফ মিসচিফ, ইয়েস, মিসচিফ। ওয়ার্ডটা অনেকক্ষণ থেকে আসছিল না, এই কারণে আমি আশেপাশে অনেকগুলো টার্ম ইউজ করছিলাম। তো তখন ছোট পরিসরে ছিল যে এই সমস্ত ক্রিমিনাল ট্রেসপাস, কারো জায়গায় বেআইনি অনুপ্রবেশ করা, মিসচিফ করা, অনিষ্ট সাধন করা, কোনো ড্যামেজেস এগেনস্ট প্রপার্টি, এইগুলোর জন্য এটাকে আসলে অনেকেই আপনার একটা সেলফ ডিফেন্স হিসেবে, প্রিন্সিপাল হিসেবে ইউজ করতো আদালতে। পরবর্তীতে আহ, একটা সিরিয়াস দুর্ঘটনা হয় 1884 সালে, আরো প্রায় 200 বছর পরে। এটাও একটা জাহাজের ক্ষেত্রে, একটা সমুদ্রগামী জাহাজ, ধরেন ইঞ্জিন নষ্ট হয়ে সমুদ্রে হচ্ছে এটা আপনার তার পথ হারিয়ে ফেলেছে। তো সেইখানে নাবিকরা একটা পর্যায়ে, কারণ সমুদ্রের জাহাজে খাবার স্টক থাকে, আমরা জানি খাবার স্টক যখন স্টক আউট হয়ে গেছে, তখন নাবিকরা তাদের একজন কো-সেইলরকে খুন করে, কেটে তারা ক্যানিবালাইজড করেছে, মানে কেটে পার্টসগুলো তাদের বেঁচে থাকার রিসোর্স হিসেবে ব্যবহার করেছে, মানে সেগুলো দিয়েই তারা হচ্ছে নিজেদের আহার পান করেছে। এখন এইটা যখন পরে তাদেরকে উদ্ধার করা হলো, তখন একটা মামলা হয় তাদের এগেনস্টে, মার্ডারের মামলা। ঠিক আছে, তখন তারা এই ডিফেন্সটা নেওয়ার চেষ্টা করেছে, যেটা তো আমরা আউট অফ নেসেসিটি করেছি, যে সবাই মারা যেতাম, সেখান থেকে বাঁচার জন্য একজনকে আমরা খুন করেছি এবং তাকেই আসলে আমরা ভক্ষণ করেছি। এটা আমাদের ক্রিমিনাল ইন্টেনশন ছিল না। দেয়ার ওয়াজ নো ইল মোটিভ টু কিল সামওয়ান অর মার্ডার সামওয়ান। তাদের পক্ষে ডিফেন্স লয়ার যখন এই আর্গুমেন্টগুলো করলেন, তখন চিফ জাস্টিস লর্ড কলারিজ তিনি বললেন যে নো, a man has no right to declare temptation to be an excuse for taking innocent life, not to weigh evils, usurping legislative or divine authority। যে মানুষের এই অধিকার কখনোই হতে পারে না যে একটা নিরীহ প্রাণ কেড়ে নেওয়াটাকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করার, এবং এই ক্ষেত্রে তার ডিভাইন কিংবা লেজিসলেটিভ কোনো অথরিটি, যে সে ঐশ্বরিক অথবা আপনার রাষ্ট্র কর্তৃক প্রণীত কোনো আইনের দ্বারা তার এই এখতিয়ারটা আছে যে বিশেষ পরিস্থিতিতে সে নির্দোষ একজন মানুষের প্রাণ কেড়ে নিতে পারবে। যত লসই হোক না কেন, যত বড় ড্যামেজেস বা হার্মসই হোক না কেন, আপনি এরকম লস কিন্তু করতে পারেন না, ইনোসেন্ট লাইফ আপনি কেড়ে নিতে পারেন না। সো দেখেন, শুরুর দিকে ডক্ট্রিন অফ নেসেসিটিটা শুধু প্রপার্টি রিলেটেড যখন ছোটখাটো বিষয়ে ব্যবহৃত হতো, তখন জাজেসরা এটাকে রিগার্ড করেছে, রিকগনাইজ করেছে। বাট যখন এইটার এক্সটেন্ডেড হওয়া শুরু করলো, যে মানুষের লাইফ পর্যন্ত কেড়ে নিয়ে বলা হচ্ছে, যেটা ডক্ট্রিন অফ নেসেসিটিতে করা, আউট অফ নেসেসিটি করা হয়েছে, তখন এটার উপর একটা এন্ট্রেঞ্চমেন্ট বা একটা রেস্ট্রিকশন নিয়ে আসার একটা নতুন প্রবণতা তৈরি হয়েছিল। এবং যার একটা এক্সাম্পল হচ্ছে এইটা, আর ভার্সাস ডিউডলি অ্যান্ড স্টিফেন মামলা 1884 সালে। তো এইখানে আসলে এই পর্যন্ত আচ্ছা। তো ওই মামলাটাতেই যে চিফ জাস্টিস কলারিজ তিনি আসলে বললেন যে এই ডক্ট্রিনটা অ্যাভেলেবল অনলি ফর ব্যালেন্সিং হার্মস ইন নন হোমিসাইডাল সিনারিওস, যে যেখানে মানব প্রাণ কেড়ে নেওয়ার মতো পরিস্থিতি হয় না, তখন আসলে দুটো সম্ভাব্য ক্ষতিকর বিষয়ের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা এই ডক্ট্রিনটা ব্যবহার করতে পারি। যেমন প্রপার্টি অফেন্সেস বা রেগুলেটরি ভায়োলেশন, যে সরকার কোনো একটা নিয়ম করেছে, সেই নিয়ম আপনি লঙ্ঘন করছেন আউট অফ নেসেসিটি, অথবা সম্পত্তি সংক্রান্ত কোনো অপরাধের জন্য, যখন কোর প্রহিবিশনস লাইক মার্ডার আর এট স্টেক, ইট ক্যান নট বি অ্যাপ্লাইড, যে যখন খুনের মতো বিষয় আসলে উত্থাপিত হয় আদালতে, তখন আর এই বিধানটাকে ব্যবহার করা যাবে না। তিনি বলছেন ইউটিলিটারিয়ান ক্যালকুলাস ক্যান নট ওয়ে আউট দ্য ফান্ডামেন্টাল রাইটস। আপনারা ইউটিলিটারিয়ান ক্যালকুলাস শব্দটার সাথে হয়তো অপরিচিত। এটা একটা থিওরি, ইউটিলিটারিয়ান থিওরি মানে আপনার বেনথামের একটা থিওরি এটা,
যে দুটো ক্ষতিকর কাজের মধ্যে আমি কোনটাকে বৈধতা দিব যেটা কম ক্ষতিকর। দুটো ভালো কাজের মধ্যে যদি কন্ট্রাডিক্টরি থাকে, ক্ল্যাশ থাকে, তাহলে কোনটাকে আদালত, কোর্ট আসলে বা ভ্যালিডিটি দিবে বা রাষ্ট্র কোনটাকে নিয়ে অগ্রসর হবে, এই থিওরিটাকে, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো জিনিসটাকে প্রমোট করে, সেটা এটা একটা বেন্থামের ইউটিলিটারিয়ান থিওরি। তিনি অনেকগুলো ফ্যাক্টর দিয়ে আসলে ক্যালকুলেট করেছেন যে রাষ্ট্র শুধু ওই আইনগুলোই করবে যে আইনগুলো সর্বাধিক জনগোষ্ঠীর জন্য সবচেয়ে বেশি সুখ নিয়ে আসে আর সর্বাধিক জনগোষ্ঠীর সবচেয়ে কষ্টকর সমস্যাগুলোকে দূর করে। সো ওই ইউটিলিটেরিয়ান ক্যালকুলাসটা এখানে ব্যবহার করা যাবে না, ফান্ডামেন্টাল রাইটসের উপর এটাকে প্রাধান্য দেওয়া যাবে না, যে একজন ইনোসেন্ট নির্দোষ আপনার ব্যক্তির জীবনের যে অধিকার সেটা হচ্ছে তার ফান্ডামেন্টাল রাইটস। আপনি একটা প্রায়োগিক উপকারিতা, যে 20 জনকে বাঁচিয়ে রাখার জন্য একজনকে মেরে ফেলবো, এরকম থিওরি বা নীতি আসলে প্রাধান্য পাবে না, এটা ওই জাজমেন্টে বলা হয়েছিল। এখন কিন্তু তারপরেও অনেকেই আসলে এই জিনিসটাকে বৈধতা দেন যে ডক্ট্রিন অফ নেসেসিটিটা জাস্টিফাইড হবে, এবং বিভিন্ন সময় আমরা এগুলার এক্সাম্পলটা দেখব। সেই জাস্টিফিকেশনটা আসলে কোন কোন ক্ষেত্রে দেয়া হয় এটার জন্য আপনারা কিছু লিটারেচারের সাথে পরিচিত হতে হবে। যে কেউ কেউ বলে থাকেন যে কিছু কাজ যে প্রাইমা ফেসি আনলফুল, দৃশ্যত এটা বেআইনি, বাট এগুলোকে আসলে সমর্থন করা যায় বা সমর্থিত হওয়া উচিত যদি দেখা যায় এটা একমাত্র সোল মিনস টু অ্যাভার্ট এন ইমিনেন্ট এন্ড ইরেপারেবল হার্ম, যে কোনো একটা অপূরণীয় ক্ষতি, তাৎক্ষণিক কোনো ক্ষতি প্রতিরোধ করার জন্য এটা একমাত্র বিকল্প উপায়। তখন এটা যদি অবৈধ হয়, নিষিদ্ধ হয়, অফ গ্রেটার ম্যাগনিটিউড দেন দ্য ইনফ্র্যাকশন ইটসেলফ, যে যে কাজটার মাধ্যমে আমি যে ক্ষতিটা করছি সেই ক্ষতির চেয়ে আরো অনেক বড় একটা ক্ষতি আসলে প্রতিরোধ করতে পারছি আমি, তখন কাজটা যদি অবৈধ হয় তখন সেটাকে আমরা বৈধতা দিব। বিকজ কখনো কখনো দেখা যায় যে রিজিড অ্যাপ্লিকেশন অফ লিগ্যাল রুলস ইন এক্সট্রিমস কুড এনজেন্ডার ক্যাটাস্ট্রফিক ফেলিয়ার অফ গভর্নেন্স অর সোসাইটাল অর্ডার, যে কখনো কখনো দেখা যায় যে আইনকে হুবহু আক্ষরিক পরিপালন করতে গেলে বা মেনে চলতে গেলে আসলে ক্যাটাস্ট্রফিক ফেলিয়ার অফ সোসাইটাল অর্ডার হয়, যে সমাজের পুরো ফ্যাব্রিকটা, শৃঙ্খলাটা, ব্যবস্থাটাই ভেঙে পড়ে, সরকার গভর্নেন্স, সরকার বা রাষ্ট্র ব্যবস্থা অকার্যকর হয়ে যায়। এই সমস্ত ক্ষেত্রে আইন হুবহু পরিপালন করার দরকার হয় না। ইট পারমিটস টেম্পোরারি ডেরোগেশন টু সেফগার্ড এসেনশিয়াল ইন্টারেস্ট, যে আমাদের অপরিহার্য স্বার্থ যেটা সেটাকে সুরক্ষিত রাখার জন্য টেম্পোরারি ডেরোগেশন, যে সাময়িক বিচ্যুতি তখন অনুমোদিত হতে পারে। ঠিক আছে? তো তাহলে আমরা দুটো জিনিস পেলাম, যে ডক্ট্রিন অফ নেসেসিটিটাকে আমরা ভ্যালিডিটি দিব কখন, যে যখন এটা সোল মিনস টু অ্যাভার্ট এন ইমিনেন্ট এন্ড গ্রেটার ডেঞ্জার, যে তাৎক্ষণিক এবং অধিকতর ক্ষতিকর কোনো কাজ প্রতিরোধ করার একমাত্র উপায় হিসেবে যখন এটা ব্যবহার করা হবে, এবং যখন এটা অ্যাপ্লাইড হয় অনলি অ্যাজ এ টেম্পোরারি ডেরোগেশন টু সেফগার্ড এসেনশিয়াল ইন্টারেস্ট, যে আরও কোনো অপরিহার্য স্বার্থকে সুরক্ষিত করার জন্য, যেমন রাষ্ট্র ভেঙে পড়তেছে, সমাজ ব্যবস্থাটাই বিশৃঙ্খল হয়ে যাচ্ছে, কোনো রায়ট শুরু হয়ে যেতে পারে, কোনো দাঙ্গা শুরু হয়ে যাচ্ছে, তখন আমরা টেম্পোরারি পারপাসে এটাকে ভ্যালিডিটি দিতে পারি বা এটাকে আমরা বৈধতা দিতে পারি। সেম কথাটাকেই আরেকটু অন্যভাবে বলা আছে, দ্য এক্সিস্টেন্স অফ এ প্রেসিং অ্যান্ড ইমিডিয়েট পেরিল ইনকেপেবল অফ রিজলিউশন থ্রু অর্ডিনারি চ্যানেলস, দ্য এক্সertion of all feasible alternatives less disruptive to legal norms, and a strict proportionality whereby the damage wrought by the necessary act does not exceed the peril forestalled. এই কথাগুলো যে আপনারা যদি মনে রাখতে পারেন, বুঝতে পারেন, পরীক্ষার খাতায় লিখলে চমৎকার মার্কস পাবেন, যে কখন আপনি ডক্টর অফ নেসেসিটি দ্বারা কোনো একটা কাজকে বৈধতা দিবেন, যে যখন আসলে একটা প্রেসিং এন্ড ইমিডিয়েট পেরিল, যে খুব ইমিডিয়েট পেরিল বলতে কি বোঝাচ্ছে আসলে এখানে, যে এমন একটা তাৎক্ষণিক ক্ষতিকর কাজ আছে যেটা কাউকে প্রেস করছে, কোনো ইন্ডিভিজুয়ালকে, কোনো প্রতিষ্ঠানকে, যেটা ইনকেপেবল অফ রিজলিউশন থ্রু অর্ডিনারি চ্যানেল, যে সাধারণ পদ্ধতিতে, সাধারণ যে নিয়মগুলো আছে সেই নিয়মের মাধ্যমে এটা সমাধান করা সম্ভব না, এরকম একটা ধ্বংসাত্মক কিছু, বিপর্যয়কর কিছু একটা তার সামনে উপস্থিত হয়েছে, এবং দ্য এক্সিস্টেন্স অফ অল ফিজিবল অল্টারনেটিভস লেস ডিসরাপটিভ টু লিগ্যাল নর্মস, যে আইন লঙ্ঘন করে যে উপায় যে সমাধান করতে পারে এর চেয়ে কম ক্ষতিকর আর কোনো বিকল্প তার সামনে আসলে নাই, এক্সস্টেড হয়ে গেছে, সবগুলোই সে দেখে ফেলেছে, কোনো কিছু দিয়ে সে আসলে এই সমস্যার সমাধান করার জন্য, আশু সমাধান করার জন্য তার কাছে কোনো উপায় নাই, এন্ড স্ট্রিক্ট প্রপোর্শনালিটি, এবং সে যতটুকু ক্ষতি না করে কাজটা করা যাবে না ততটুকুই কেবল করবে, এইভাবে করে
ড্যামেজ রট বাই দ্য নেসেসারি অ্যাক্ট ডাজ নট এক্সিড দ্য পেরিল ফোরস্টল, এবং যে বড় ক্ষতিটা প্রতিরোধ করার জন্য সে ছোট ক্ষতিটা করছে, ওই ছোট ক্ষতিটা বড় ক্ষতিটাকে অ্যাক্সিড করে না। অর্থাৎ একটা প্রপোর্শনালিটি মেনে যখন কেউ এই ডক্ট্রিন অফ নেসেসারিটা অ্যাপ্লাই করে, তখন সেটাকে আমরা বৈধতা দিতে পারি। এখানে ফোরস্টল বলতে আসলে বোঝায় প্রিভেন্টেড, হল্টেড। যে তার মানে আপনার সামনে এমন একটা তাৎক্ষণিক গুরুতর ক্ষতি, বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে যেটা সাধারণ পদ্ধতিতে সমাধান করার কোনো সুযোগ নেই। আপনি সম্ভাব্য সকল উপায় নিয়ে আসলে আপনি চেষ্টা সাধনা করেছেন, কোনো কিছুতেই সমাধান হবে না। এরকম পরিস্থিতিতে আপনি ন্যূনতম যে সমানুপাতিক ক্ষতি করা সম্ভব সেটা করে বড় ক্ষতিটা প্রতিরোধ যদি করতে পারেন, তখন ডক্ট্রিন অফ নেসেসিটিকে বৈধতা দিতে পারবেন। আপনি একটা ক্ষতিকর কাজ প্রতিরোধ করার জন্য আরো বড় ক্ষতিকর কাজ করে ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বললে হবে না। এই জিনিসটা এখানে বলা আছে। সো এখন স্লাইডগুলো উল্টো যাচ্ছে। কেন? হ্যাঁ, তো এটা আমরা অলরেডি দেখলাম যে ডি ব্র্যাকটন তার বইতে এই প্রিন্সিপালটাকে তিনি তার মতো করে নিয়ে এসেছেন, এবং তিনি বলছেন যেটা রোমান লতে আসলে এটা অরিজিন আছে। সো রোমান একটা ম্যাক্সিম আছে, সেটা হচ্ছে এই যে সলাস পপুলিস সুপ্রিমা লেক্স এস্ট, ওয়েলফেয়ার অফ দ্য পিপল ইজ প্যারামাউন্ট ল, সলাস পপুলি সুপ্রিমা লেক্স ইজ, যে সলাস পপুলি ওয়েলফেয়ার অফ দ্য পিপল ইজ সুপ্রিম ল, প্যারামাউন্ট ল। এইটা রোমান ফিলোসফিতে আসলো কিভাবে? মানে রোমান, এই যে সিসেরো নাম শুনেছেন আপনারা এই ফিলোসফারের? হুম, গুড লাইফ একটা বই আছে, ঠিক আছে, বিখ্যাত একটা ফিলোসফিক্যাল বই। ওই বইয়ের লেখক সিসেরো, তার একটা আরেকটা বই আছে ডি লেজিভাস অন দ্য লজ। তিনি এখানে এই প্রিন্সিপালটা দিয়েছেন। আপনারা জানেন যে রাষ্ট্র পরিচালনার জন্য যে বিভিন্ন নীতি নিয়ম কানুনগুলো, সেগুলো মেইনলি ওই যে রোমান বিভিন্ন ফিলোসফারদের লেখা থেকে এসেছে। সো সেইখানে তিনি প্রথমে এটা বলেছেন যে সলাস পপুলি সুপ্রিমা লেক্স অ্যাস্ট্রো, মানে ওয়েলফেয়ার অফ দ্য পিপল ইজ প্যারামাউন্ট ল। তাহলে রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের কল্যাণে যদি কোনো কাজ করতে হয়, সেই কাজটাই হচ্ছে সর্বোচ্চ আইন, সবচেয়ে বড় আইন। সো এইখানে আমরা প্রথমত দেখলাম যে মামলাটা ওই মাউস কেসে, সেখানে একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির একটা ক্ষতিকর কাজকে বৈধতা দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়েছে। বা ডক্ট্রিন অফ নেসেসিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহারটা বা প্রাসঙ্গিকতাটা হচ্ছে মেনলি রাষ্ট্র কর্তৃক বা রাষ্ট্রীয় কোনো সংস্থা বা এরকম নীতি নির্ধারণী কোনো একটা ভূমিকা বাস্তবায়ন করতে গিয়ে যখন কোনো সাধারণ বেআইনি কাজ করে বসে সেটাকে, কিংবা অসাংবিধানিক কাজ করে বসে, তখন সেটাকে বৈধতা দেওয়ার জন্য এই জিনিসটা ব্যবহার করা হয়, যে এটা একটা সুপ্রিম সুপ্রিম ল, ডক্ট্রিন অফ নেসেসিটি। উদাহরণটা দেখেন আপনার, আহ, এখানে লিগ্যাল রিয়েলিজম শব্দটাকে একটু অ্যাভয়েড করেন, যে এটাকে ওই সিসেরো বলছেন যে এটা একটা যে ডক্ট্রিন অফ নেসেসিটিটা হচ্ছে এটা যে কনসিকুয়েন্সিয়াল এথিক, যে এটা একটা কনসিকুয়েন্সিয়াল এথিক, যে ফলাফলটার ভিত্তিতে আমরা ডিটারমিন করছি একটা কাজের বৈধতা। নর্মালি একটা কাজ অপরাধ কিনা এটা আমরা যাচাই করি কিসের ভিত্তিতে? ইন্টেনশনের ভিত্তিতে, তাই না? যে তার আপনার কাজটা করার পূর্বে তার অভিপ্রায়টা কি ছিল, কি লক্ষ্যে কাজটা করেছে। আর এখানে একটা কাজ অবৈধ করেছে, কিন্তু এটার কনসিকোয়েন্সটা যদি হয় যে একটা গ্রেটার হার্ম, বিগার হার্ম, দ্য হার্ম অফ এ লার্জার ম্যাগনিচিউডটাকে প্রিভেন্ট করা, তখন আমরা এটার কনসিকোয়েন্সটার বেসিসে কাজটাকে আমরা বৈধতা দিব। বিকজ আদারওয়াইজ দেখা যায় যে কালেকটিভ সিকিউরিটি অনেক সময় থ্রেটেন হয়ে যায়, এটা এক্সিস্টেন্সিয়াল থ্রেটের পর্যায়ে যায়, এবং তখন এই কাজটা করার আসলে বিকল্প থাকে না। এই জিনিসটা এখানে সিসেরো বলেছেন যে হোয়ার ইন দ্য প্রিজার্ভেশন অফ কালেকটিভ সিকিউরিটি এন্ড ভাইটালিটি অথরাইজেস এক্সেপশনাল মেজার্স ডিউরিং ক্রাইসিস সাচ এজ এপিডেমিক্স অর এক্সিস্টেন্সিয়াল থ্রেটস, যে মানুষের অস্তিত্ব যখন হুমকির সম্মুখীন হয়ে যায়, বিশেষত রাষ্ট্রের, সরকারের, বা এপিডেমিক্স এরকম কোনো মহামারী পরিস্থিতি যদি সৃষ্টি হয়, তখন কালেকটিভ সিকিউরিটি, সামষ্টিক নিরাপত্তার জন্য এক্সেপশনাল মেজার্স আমরা তখন নিতে পারি। এক্সেপশনাল মেজার্স, যে সাধারণ নিয়মের বাইরে গিয়ে কোনো একটা ব্যতিক্রমী কাজ, ব্যতিক্রমী কোনো একটা অ্যাকশন যেটা জেনারেলি হয়তো ইলিগাল হিসেবে গণ্য হয়। সেক্ষেত্রে সিসেরও আবার এটার উপর ওয়ার্নিং দিয়েছেন, বলছেন যে এটা শর্ত আছে যে এটা হতে হবে ফর অ্যাডভান্সিং পাবলিক হেলথ অ্যান্ড স্টেবিলিটি, যে জনস্বাস্থ্যের জন্য, স্টেবিলিটি, স্থায়িত্ব নিশ্চিত করার জন্য, এবং ইফ ইট ইজ ক্যারিড ফরওয়ার্ড উইদাউট ডিসেন্ডিং আরবিট্রারিনেস, এবং তখন এই কাজটা আপনাকে করতে গেলে আরবিট্রারিনেস করা যাবে না। মানে
আপনি খামখেয়ালিপূর্ণ কোনো কাজ করতে পারবেন না। যা ইচ্ছা তা করলে এটা আউট অফ নেসেসিটি হবে না, যে আপনি একটা জাহাজের লোক বাঁচানোর জন্য আরেকটা জাহাজের একদম মাঝ বরাবর চালিয়ে দিলেন। নো, আপনাকে ওখানে হার্মটাকে মিনিমাইজ করতে হবে, স্পিডটাকে কন্ট্রোল করতে হবে। আপনি একটা রাষ্ট্র কোনো একটা গোলযোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আপনি ওখানে ব্রাশ ফায়ার করে 1 লক্ষ মানুষকে মেরে ফেললে, তখন আর এটা নেসেসিটি, ডক্ট্রিন অফ নেসেসিটি হবে না, বিকজ আপনি আরবিট্রারিলি ইনডিসক্রিমিনেটলি মানুষকে কি করেছেন, কিল করেছেন, মার্ডার করেছেন। একজন, দুইজন, তিনজন, চারজনকে যদি পুলিশ কখনো হতাহতের ঘটনা ঘটায়, তখন ডক্ট্রিন অফ নেসেসিটি দ্বারা পুলিশের এই ইলিগাল বা ফ্যাটাল অ্যাকশনগুলোকে অনেক সময় বৈধতা দেওয়া যেতে পারে। এটা বুঝলেন তাহলে, যে ডক্ট্রিন অফ নেসেসিটিটা একটা কনসিকুয়েন্সিয়াল এথিক, যেটা একটা পরিণতি ফলাফলের মাধ্যমে এটা একটা বৈধতা দেওয়া হয়, এটা নীতি। কখন? যখন কালেকটিভ সিকিউরিটিটা আমাদেরকে প্রিজার্ভ করতে হয় ফ্রম এন এক্সিস্টেন্সিয়াল থ্রেট। কিন্তু শর্তটা হচ্ছে যে আমরা আরবিট্রারি, খামখেয়ালিপূর্ণ, ইচ্ছে মাফিক কোনো কিছু যাতে এই ডক্ট্রিন দ্বারা আমরা না করি, বা এই ডক্ট্রিনের শরণাপন্ন হয়ে যাতে বৈধতা দেওয়ার চেষ্টা না করি। এখন এই ডক্ট্রিনের ডোমেস্টিক লতে অ্যাপ্লিকেশনটা আমরা একটু দেখব, বিশেষত কনস্টিটিউশনাল অ্যান্ড এক্সিকিউটিভ ইনভোকেশনস এর ক্ষেত্রে, যে সাংবিধানিক এবং নির্বাহী বিভিন্ন কাজে, সাংবিধানিক বিভিন্ন পরিস্থিতিতে বা নির্বাহী বিভিন্ন কাজ পরিচালনা করার পরে যেগুলোতে দৃশ্যত দেখা গেছে এগুলো চ্যালেঞ্জড হয়েছে অবৈধ বলে, তখন এই ডক্ট্রিনটাকে ব্যবহার করা হয়েছে। প্রথমত আহ, পাকিস্তানে এই জিনিসটা কনস্টিটিউশনালি আমাদের জুরিসপ্রুডেন্সে বা আমাদের কনস্টিটিউশনাল ইতিহাসে প্রথম পাকিস্তানে এটা নজিরটা সৃষ্টি হয়েছিল 1954 সালে। 47 সালে পাকিস্তান যে স্বাধীন হয় ভারত থেকে বা ব্রিটিশদের কাছ থেকে, তখন 54 সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল ওখানে পাকিস্তানের সংবিধান প্রণয়ন করার জন্য। আপনারা জানেন যে 47-এ ভারত পাকিস্তান আলাদা হওয়ার পরে আসলে দুই রাষ্ট্রের কারোর কোনো সংবিধান ছিল না। ভারত শাসিত হতো মেইনলি আপনার ইন্ডিয়া অ্যাক্ট 1935 ওইটা অনুযায়ী, আর পাকিস্তানটা হচ্ছে 47-এর পরে আর একটা আইন হয়েছিল। তো সেইখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল সংবিধান তৈরি করার জন্য, এবং ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির একটা আইন প্রণয়নের ক্ষেত্রে একটা বিতর্ক সৃষ্টি হয়। বিতর্ক সৃষ্টি হওয়ার পরে তখন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি ওই জিন্নার মৃত্যুর পরপরই আসলে পাকিস্তানের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি ওই অ্যাসেম্বলিটাকে কি করে দেন, ডিসলভ করে দেন। তিনি বললেন যে এই গণপরিষদ কিংবা এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা হচ্ছে বাতিল, এবং তিনি নতুন করে ক্যাবিনেট রিকনস্ট্রাক্ট করেন। নতুন তার নিজের মতো করে একক ক্ষমতা বলে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে তিনি সেখানে একটা মন্ত্রী পরিষদ গঠন করেন। তার এই কাজটাকে তখন ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট যিনি ছিলেন মৌলভী তমিজউদ্দিন খান, তিনি সিন্ধ হাইকোর্টে চ্যালেঞ্জ করেন যে এটা অসাংবিধানিক হয়েছে, বেআইনি হয়েছে। তখন সিন্ধ হাইকোর্ট ওই মৌলভী তমিজউদ্দিন খানের পক্ষে রায় দেয় যে হ্যাঁ, গভর্নর জেনারেল এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদটাকে যে বাতিল করে দিয়েছেন সেটা বেআইনি হয়েছে, এবং তিনি একচ্ছত্র ক্ষমতা বলে যে নতুন মন্ত্রিপরিষদ গঠন করেছেন ক্যাবিনেট, এটাও বেআইনি হয়েছে, অসাংবিধানিক হয়েছে। সেটার এগেনস্টে তখন ফেডারেশন অফ পাকিস্তান, যেহেতু গভর্নর জেনারেল তখনও শাসন করছে, রাষ্ট্র তার পক্ষে আপনার সুপ্রিম কোর্টে আসে। তখন চিফ জাস্টিস মুনির এই ডক্ট্রিন অফ নেসেসিটিটাকে অ্যাপ্লাই করে তিনি বললেন যে হ্যাঁ, ঠিক আছে, যে এইটা, এই যে গোলাম মোহাম্মদ, গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ যে গণপরিষদ বাতিল ঘোষণা করেছে এবং নতুন মন্ত্রী পরিষদ গঠন করেছে কোনো বিধিবিধানের তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মতো, এইটা ভ্যালিড। কেন? বিকজ এটা ডক্ট্রিন অফ নেসেসিটি। ঠিক আছে, তিনি দেখেন বলছে যে গোলাম মোহাম্মদ তখন এই মামলাটা সে নিজেই ডক্ট্রিন অফ নেসেসিটিটা তখন আসলে এই গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ পলিটিক্যালি বিভিন্ন জায়গায় বলা শুরু করলো, আর চিফ জাস্টিস মুনির এটাকে লিগালি এটাকে আপহেল করেছেন। ঠিক আছে, যে এটা অন্য কোনো উপায় ছিল না আসলে, কারণ তারা বলার চেষ্টা করলেন যে দ্যার ইজ নো গ্রাউন্ডস দ্য অ্যাসেম্বলিজ অ্যাকশন থ্রেটেন দ্য স্টেট সার্ভাইভাল, নো কনস্টিটিউশনাল রেমিডি ওয়াজ ইমিডিয়েটলি অ্যাভাইলেবল। যে রাষ্ট্রের তখন যে অস্তিত্বটা সেটাই বিপন্ন হওয়ার মতো বিপর্যয়কর হুমকির শিকার হয়ে গেছে, এবং কোনো কনস্টিটিউশনাল রেমেডি ইমিডিয়েটলি অ্যাভেলেবল ছিল না, যে তাৎক্ষণিকভাবে অবলম্বন করার মতো কোনো সাংবিধানিক বিধিবিধান বা কোনো প্রতিকার আসলে তখন সেখানে ছিল না। এবং এটা ডেমোক্রেটিক প্রসেসকে প্রিজার্ভ করার জন্যই বরং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটাকে বাতিল করতে হয়েছে। সে এই অ্যাপ্লিকেশনটা তখন মানে এই দাবিটা কোর্টে তুলল। সো সেখানে তাহলে কি দেখেছেন, যে কনস্টিটিউশনাল কোনো অ্যাভেলেবল অল্টারনেটিভ রেমেডি যদি না থাকে, এবং যদি দেখা যায় স্টেট সার্ভাইভাল, রাষ্ট্রের অস্তিত্বটা, রাষ্ট্রের যে আপনার এক্সিস্টেন্সটা সেটাই যদি বিপর্যয়কর হয়ে যায়,
বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়, তখন আনকনস্টিটিউশনাল কোনো মিনসে যদি কেউ অবলম্বন করে বা কোনো একটা আনলফুল মিনসে কেউ যদি রিসর্ট করে, সেটাকে তখন বৈধতা দেয়া যেতে পারে বা সেটা বৈধ হবে বলেই তখন এই এই মামলাতে দাবি করা হয়েছিল, ফেডারেশন অফ পাকিস্তান ভার্সেস মৌলভী তমিজুদ্দিন খান। এই মামলার ধারাবাহিকতায় পরে পাকিস্তানে আরও দুটো মামলায়, যে স্টেট ভার্সেস ডস্সো এবং অন্য আরেকটা মামলাতে মার্শাল ল, সামরিক শাসন জারি করাকেও বিভিন্ন সময় উচ্চ আদালত বৈধ বলে আপনার স্বীকৃতি দিয়েছে, এবং এই কারণে পাকিস্তানে আসলে এখনো কোনো স্টেবল, স্থায়ী কোনো ডেমোক্রেসি এখনো পাকিস্তানে তৈরি হয় নাই। সো পাকিস্তানের এই উদাহরণটা কি বাংলাদেশে আছে বলেন তো? হুম। সর্বশেষ জুলাই রেভলিউশনের পরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দায়িত্ব গ্রহণ করে, তখন যখন সাংবিধানিক প্রশ্ন তৈরি হয় যে এই সরকারের বৈধতা কোথায়, লেজিটিমেসি কি, এই সরকারের শপথ গ্রহণটাকে সংবিধানের কোন বিধানের আলোকে আসলে সমর্থিত বলে ধরে নেওয়া যাবে, তখন সুপ্রিম কোর্টের কাছে যে 106-এ আপনার রেফারেন্স চাওয়া হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্টে ডক্ট্রিন অফ নেসেসিটিটাকে সাইট করেছে বলে রিপোর্ট হয়েছে। ঠিক আছে, যে কোটা রিফর্মের পরে ইউনুস গভর্নমেন্ট ইজ ভ্যালিড ভিয়া দ্য ডক্ট্রিন অফ নেসেসিটি। ঠিক আছে, এখন আপনারা ডক্ট্রিন অফ নেসেসিটি কনস্টিটিউশনাল ম্যাটারে, এটা যতই আমরা এটাকে বিভিন্ন সময় কোর্টগুলো ভ্যালিডিটি দিক না কেন, এটা আসলে কন্ট্রোভার্সি আছে, ক্রিটিসিজম আমরা করতে পারবো এবং এটার লিমিটেশনসও আছে। ঠিক আছে, কন্ট্রোভার্সিসটা কি, যে আমরা কখন এটাকে ভ্যালিডিটি দিব, একদম ব্ল্যাঙ্ক চেক দেওয়া যাবে না এটাকে, যে যখন তখন ডক্ট্রিন অফ নেসেসিটির দাবি করে আপনি যে কোনো কাজকে সাংবিধানিক বলতে পারবেন। এটা তখনই জাস্টিফাইড হবে যখন এক্সট্রাঅর্ডিনারি গভর্নমেন্টাল অ্যাকশনস ইজ নিডেড, যে অসাধারণ কোনো সরকারি কাজ করাটা প্রয়োজন। অসাধারণ বলতে এখানে খুব ভালো কিছু বোঝাচ্ছে না, মানে সাধারণ নিয়মের বাইরে গিয়ে ডিউরিং ক্রাইসিস, একটা বিপর্যয়কর পরিস্থিতিতে, বাই পজিটিং দ্যাট স্ট্রিক্ট অ্যাডহারেন্স টু অর্ডিনারি লিগাল প্রসেস কুড প্রেসিপিটেট দ্য ডিসইন্টিগ্রেশন অফ স্টেট ফাংশনস। যে নিয়ম যেটা আছে, আইন যেটা আছে, সেটা যদি আপনি স্ট্রিক্ট অ্যাডহারেন্স মানে আক্ষরিকভাবে যদি সেটা আপনি মেনে চলেন বা পরিপালন করেন, তাহলে ইট উড প্রেসিপিটেট দ্য ডিসইন্টিগ্রেশন অফ স্টেট ফাংশনস, রাষ্ট্রের কার্যক্রমগুলোকেই সে ডিসইন্টিগ্রেট করে দিবে, বিশৃঙ্খল করে ফেলবে, খণ্ড খণ্ড করে ফেলবে। ঠিক আছে, এবং তখনই এটাকে বৈধতা দেওয়া যাবে যখন এটা ইন্টারিম মেজার্স হিসেবে অন্তর্বর্তীকালীন সাময়িক সময়ের জন্য, কোনো একটা স্মল পিরিয়ডের জন্য আপনি এটাকে নেবেন, টু মেনটেন অর্ডার অ্যান্ড প্রোটেক্ট এসেনশিয়াল ইন্টারেস্ট, শুধুমাত্র শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে। ডক্টর ইউনূসের গভর্নমেন্টের সরকার যদি এসে 10 বছর ক্ষমতায় থাকতে চায়, 5 বছর যদি ক্ষমতায় থাকতে চায় আউট অফ নেসেসিটি বলে, তখন আর আমরা এটাকে ভ্যালিডিটি দিতে পারবো না, কারণ এটা ইন্টারিম মেজার্স না, মেনটেন অর্ডার না। কিন্তু ওই যে 24 সালের 5 অগাস্টের পরপরই যখন রাষ্ট্র ললেস হয়ে গেছিল, থানাগুলো পুড়িয়ে দেয়া হচ্ছিল, পুলিশ ক্যাম্পে গিয়ে আক্রমণ করা হচ্ছিল, লোকে যাকে তাকে ধরে জবাই করে দিচ্ছিল, বাড়িঘরে আগুন লাগাই দিচ্ছিল বিরোধী দলের বা তৎকালীন যে আপনার ক্ষমতাচ্যুত সরকারি দলের লোকজনের বাড়ি ঘরে, এই পরিস্থিতিতে আসলে কোন একটা সরকার হিসেবে যদি কেউ শপথ না নেয়, তাহলে এইটা ক্যাটাস্ট্রফিক একটা কনসিকুয়েন্স নিয়ে আসবে, রাষ্ট্রকে ডিসইন্টিগ্রেট করে দিবে, রাষ্ট্র খণ্ড খণ্ড হয়ে যেতে পারে, বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, বিদেশি কোনো একটা শক্তি এসে রাষ্ট্রের ভিতর ঢুকে যেতে পারে। সো এই সমস্ত বিষয়কে বিবেচনা নিয়ে 5 আগস্টের পরে ইমিডিয়েটলি আউট অফ নেসেসিটি, আসলে ওই সময় ওই সরকারকে বৈধতা দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না, বিকজ ইট ওয়াজ দ্য বেস্ট অল্টারনেটিভ অ্যাভাইলেবিলিটি বা রেমেডি, তাই না? এবং একই সেম কথাই ভিন্ন ল্যাঙ্গুয়েজ এখানে বলা আছে, আমরা দিকে না যাই, কিন্তু এই ডক্ট্রিনের আসলে রিস্ক আছে। এইটাকে যদি খুব ব্ল্যাটান্টলি যদি সবাই সমর্থন দেওয়া শুরু করে, তাহলে আসলে কর্তৃত্বপূর্ণ সরকার ব্যবস্থাটাকে এটা উৎসাহিত করে, এটার অ্যাবিউজ বা অপব্যবহারের আশঙ্কা থাকে, কারণ যে কোনো সরকার যখন তখন যে কোনো একটা কাজ করে বলবে এটা ডক্ট্রিন অফ নেসেসিটি দ্বারা ভ্যালিড, এটা আমি আউট অফ নেসেসিটি করেছি, আমার হাতে এটার ছাড়া কোনো বিকল্প ছিল না। সো একটা ভারসাম্যপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমাদেরকে আসলে দেখতে হবে যে নেসেসিটিটা আসলেই আছে কিনা, এবং নেসেসিটি আছে কিনা এটা যাচাই করার আসলে কোনো প্রিসাইজ অবজেক্টিভ ক্রাইটেরিয়া কিন্তু নাই, কোনো বিচারকও এইগুলার সিদ্ধান্ত দিতে পারছে না, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ঘটনা যখন একটা রাষ্ট্রে ঘটে, তখন ওই আইসোলেটেড পিসমিল বেসিসে এই ঘটনাগুলোকে জাস্টিস জাস্টিস বা জাজেসরা কি করেন,
জাস্টিফাই করেন অথবা কন্ডেম করেন। আর প্রিসাইজ কোনো অবজেক্টিভ ক্রাইটেরিয়া সেট যেহেতু করা হয় নাই, এই কারণে একটা অ্যাকশন নেয়ার সময় আপনি ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে এটা ভ্যালিড এই কথাটা বলা যাবে না। এইটাই এখানে বলেছে যে ইটস রিলায়েন্স অন অ্যাডহক অ্যাসেসমেন্টস অফ নেসেসিটি ল্যাক্স প্রিসাইজ objective criteria allowing interpretations that prioritize expediency over legal norms and fostering precedents for recurrent extra constitutional actions। যে একটা কাজ করছে ওই সময় যদি কেউ ডক্ট্রিন অফ নেসেসিটি দ্বারা এটা বৈধ, এটা আমি করছি বিকজ ডক্ট্রিন অফ নেসেসিটি আমাকে অ্যালাউ করে, এইরকম জিনিসকে যদি আমরা উৎসাহিত করি, তখন আসলে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যাকশনগুলার রেকারেন্স পুনরাবৃত্তি হবে মর্মে আশঙ্কা করা যায়। এই কারণে ডক্ট্রিন অফ নেসেসিটিটা অ্যাপ্লাই করা হবে তখনই যখন ইতোমধ্যে সম্পাদিত হয়ে গেছে একটা কাজ, এবং তখন ওই সাবসিকুয়েন্টলি এটা যখন চ্যালেঞ্জড হয় কোর্টে, তখন কোর্ট এসে বলতে পারে যে এটা যেহেতু হয়ে গেছে এবং ওই সময় এটা ছাড়া বিকল্প কিছু ছিল না, তখন ভ্যালিড। আপনি এই সময় একটা অ্যাকশন নিচ্ছেন, যেমন ধরেন সংবিধানে এখন বলা আছে যে এই সরকারের মেয়াদ থাকবে 3 বছর। আপনি 3 বছরের জায়গায় 3 বছর 2 মাস ক্ষমতা থেকে বলেন আমি 5 বছর থাকবো বিকজ এটা ডক্ট্রিন অফ নেসেসিটি। এই যে অ্যাডহক নেসেসিটিস আপনি ক্লেম করতে পারবেন না। কিন্তু একটা সরকার যদি কোনো একটা বিরূপ পরিস্থিতিতে 3-এর জায়গায় 6 বছর ক্ষমতা ধরে রেখে ফেলে, তারপরে যদি কোনো সাইন আপনি দেখাতে পারেন, ক্রাইটেরিয়া সেট করতে পারেন যেটা ডক্ট্রিন অফ নেসেসিটির দ্বারা আসলে সিদ্ধ, তখন কোর্ট এটাকে অনেক সময় দিতে পারে। ঠিক আছে, আপনার বৈধতা দিতে পারে। এই কথাগুলো এখানে বলা আছে, আমি আপনাদেরকে শীটটা শেয়ার করে দিব আর নোটসগুলো। মোটামুটি এখান থেকে সব কিছু মনে রাখতে হবে না, কিছু কথাও যদি আপনারা মাথায় গাঁথতে পারেন এবং অনুধাবন করতে পারেন, তাহলে পরীক্ষায় ডক্ট্রিন অফ নেসেসিটি দ্বারা কোনো একটা পার্টিকুলার ইনসিডেন্স, পার্টিকুলার রেজিম চেঞ্জ, কোনো একটা পলিটিক্যাল কেওসকে আপনারা উভয় দিক থেকে বিশ্লেষণ করতে পারবেন, নট নেসেসারিলি যে শুধুমাত্র বৈধতা দেওয়ার জন্য।